সবাইকে শুভ সকাল। যারা বাংলাদেশ বার কাউন্সিলের সনদের জন্য এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিবেন, তাদের জন্য খুব উপকার হবে। আমি কোনো এক সময় বলছিলাম যে এমসিকিউ পরীক্ষা যারা দিবেন তাদের কী ধরনের প্রশ্ন ফেস করতে হবে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো আজকে ডিটেলস আলোচনা করব। আশা করি আপনাদের খুব উপকার হবে। তা যেহেতু আমরা বার কাউন্সিলে 100টা প্রশ্ন আমাদের অ্যান্সার দিতে হবে, তো 100টার মধ্যে হয়তো 80 থেকে 90টা প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে এবং কীভাবে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে। এখানে বিষয় হলো যে প্রথমে শুরু করি তামাদি দিয়ে, যেহেতু তামাদি আইন 1908-এর একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা অধ্যায় এবং এই ছোট্ট একটা সাবজেক্ট বা বিষয়, এখান থেকে 10টা প্রশ্ন আসে। তা প্রশ্নগুলো কীভাবে আসবে সেটা একটু বলি। যে তামাদি আইনে প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে, এখন আপনি তামাদি আইন প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে প্রশ্ন অ্যান্সারগুলো বলতেছি। যে এটা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কোনো চুক্তি আইন 1872-এর 25 ধারার প্রযোজ্য হবে না, বিশেষ ক্ষমতা আইন 1974, 1882 সালের সুখাধিকার আইনের প্রযোজ্য হবে না, বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে না। তাহলে তামাদি আইন প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? চুক্তি আইন 1872-এর 25 ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বিশেষ ক্ষমতা আইন 1974, 1882 সালের সুখাধিকার আইনের প্রযোজ্য হবে না, না বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে না। এটা আপনার অ্যান্সার দিতে হবে যে চুক্তি আইন 1872-এর 25 ধারা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে। তাহলে আমরা জানি যে তামাদি আইন প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে। আমরা জানি যে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপিলের একটা বিশাল একটা চ্যাপ্টার, এবং আপিল যেহেতু দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধিতে আপিল হয়ে থাকে, তা আপিলের বিশাল একটা চ্যাপ্টার। তাই আপিলের যেহেতু বিশাল একটা আলোচনা, তাই আপিলের সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব যে আপিলটা আসলে তামাদি আইনের কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদের মধ্যে আপিল বিষয়ে বলা আছে। তাহলে আমরা যদি এসএ পরিবহন নামে একটা পরিবহন আছে, এসএ পরিবহন যদি আমরা মনে রাখি, তাহলে এস স্কোয়ার পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার এসএ পরিবহনের সাথে সাথে 2 যোগ করবেন, মানে এস স্কোয়ার, অর্থাৎ এসতে হলো সুট মানে মামলা, এটা আছে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর আপিল আছে 150 থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত। আর অ্যাপ্লিকেশন মানে এসে পরিবহন যেহেতু, তাহলে এসতে হলো সুট, আর যেহেতু দুটো এ মানে অর্থাৎ এসে পরিবহন, আমরা এসে পরিবহন কথা শুনবো, আমরা এসে পরিবহনটা ডবলটা যোগ করবো। যে অ্যাপ্লিকেশন এটা আছে 158 থেকে 130 অনুচ্ছেদের মধ্যে। তো যাই হোক, যে আমরা যদি দেখি যে হলো ফৌজদারিতে কোনগুলো, ফৌজদারি যে আমরা আপিল করলাম যে 150 থেকে 157টা অনুচ্ছেদ, তো ফৌজদারিতে কোন অনুচ্ছেদগুলো কাজে লাগে আর দেওয়ানি কার্যবিধিতে কোন অনুচ্ছেদগুলো কাজে লাগে, সেটা আমরা একটু এক নজরে দেখি। যে আমরা অনুচ্ছেদগুলো হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর নিম্নোক্ত অনুচ্ছেদগুলো আপিল, যেমন হলো 150 অনুচ্ছেদ লাগে হলো 7 দিন। আমরা জানি যে মৃত্যুদণ্ডের আপিলের বিধান হলো 7 দিন। তারপর 153 অনুচ্ছেদ 30 দিন। তারপর 154 অনুচ্ছেদ আছে 30 দিন, 155 অনুচ্ছেদ আছে 60 দিন, আর 157 অনুচ্ছেদ আছে হলো 6 মাস। তাহলে ফৌজদারি আপিলের যে অনুচ্ছেদগুলো সেগুলো হচ্ছে 150, 53, 54, 55, 57। আর বাকি যে অনুচ্ছেদগুলো আছে সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির জন্য। দেওয়ানি কার্যবিধি যে আপিলের যে বিধান আছে, সেই দেওয়ানি কার্যবিধি আপিলের অনুচ্ছেদগুলো হচ্ছে 151, 52, 53, 56। তাহলে 151-তে আছে 20 দিন, আর 152-তে আছে 30 দিন, 153-তে আছে 30 দিন, আর 156-তে আছে 90 দিন। এটা আবার 151 ও 153 ব্যতীত যে আপিলগুলো আমরা করবো, যে আদেশের বিরুদ্ধে আমরা আপিলগুলো করবো, সেগুলো হবে 90 দিনের মধ্যে। তো যেহেতু আপিলের বিষয়গুলো একটু বললাম, তাহলে আমরা দেখি যে আপিলের একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। যে তামাদি আইন 1908-এর 183টি অনুচ্ছেদ রয়েছে, যা দেওয়ানি ফৌজদারি সুনিষ্ঠ প্রতিকার আইনে 1877, দণ্ডবিধি, তারপর সাক্ষ্য আইনে কিছু রয়েছে। তামাদি আইন 183 অনুচ্ছেদ প্রযোজ্য হবে 3টি ক্ষেত্রে। সেক্ষেত্রে 3টি হচ্ছে এসএ পরিবহন, যেটা প্রথমে বললাম যে এসএ পরিবহন বিষয়টা। এসএ পরিবহন হচ্ছে যে সুট
আপিল আর হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে এসে পরিবহন আমরা ডবল চিন্তা করব। তাহলে 1 থেকে 150 অনুচ্ছেদ হলো মামলা বা মোকদ্দমার জন্য, সুদের জন্য, আর আপিল হচ্ছে 150 থেকে 157 অনুচ্ছেদ, আর এ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে 158 থেকে 130 অনুচ্ছেদ। এটা বারবার বলতেছি কেন? কারণ আপনি যখন যেখানে থাকবেন যদি শোনেন তাহলে আপনার এইগুলো কাজে লাগবে এবং আপনার এইগুলো সহজভাবে মনে থাকবে। তো যাই হোক, আজকে 150 অনুচ্ছেদে বলা আছে দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি আদালত ইখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে আপিল হয়, মৃত্যুদণ্ডের যে রায় হয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল হয় 7 দিনে। এটা দণ্ডাদেশের তারিখ হতে এই 7 দিন শুরু হবে। তারপরে 153 অনুচ্ছেদে আছে, হাইকোর্টের অধীনস্থ কোনো আদালত সুপ্রিম কোর্টের নিকটে আপিল করিবার অনুমতি নিতে অস্বীকার করলে সেই আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 1898 সালের হাইকোর্টে আপিল হবে 30 দিনের, মানে আদেশের তারিখ হতে সেটা কার্যকর হবে। তারপরে 154 অনুচ্ছেদে আছে, ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে হাইকোর্ট বিভাগে ভিন্ন যে কোনো আদালত আপিল 30 দিন। তা হাইকোর্ট বিভাগ ভিন্ন যে কোনো হাইকোর্ট বিভাগ বাদে যে কোনো আদালতে, যে কোনো দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই আদালতে আপিলের তামাদি সময় আছে 30 দিন। এটা আছে কত অনুচ্ছেদ? এটা আছে 154 অনুচ্ছেদ। তারপরে 155 অনুচ্ছেদে আছে হলো যে 150 157 অনুচ্ছেদ যে সমস্ত মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেইগুলো বাদ দিয়ে অন্য ক্ষেত্রে আমরা যে আপিল করব, হাইকোর্টে আপিল করব, সেটার মেয়াদ হবে 60 দিন। তাহলে 155 অনুচ্ছেদে কি বলা আছে? 155 অনুচ্ছেদে বলা আছে যে 150 157 অনুচ্ছেদ যে সমস্ত মোকদ্দমা আপিল করার সম্পর্কে বিধান আছে সেগুলো বাদ দিয়ে অন্য ক্ষেত্রে যে আমরা আপিল দায়ের করব হাইকোর্টে অন্য মোকদ্দমার ক্ষেত্রে, সেই মোকদ্দমাগুলো আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে 60 দিনের মধ্যে। তারপরে 157 অনুচ্ছেদে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে 6 মাসের মধ্যে। আমরা জানি যে খালাসের আদেশের বিরুদ্ধে যদি সরকারি পিপি বা পাবলিক প্রসিকিউটর যে আপিল করে, এটা সময় পায় সে হলো 6 মাস। তাহলে আমাদের হলো আমরা পড়লাম যে 150 153 154 155 157 অনুচ্ছেদের যে আপিলের বিধান আছে তামাদি আইনে, সে তামাদি আইনে আমরা আপিলগুলো বিধানগুলো পড়লাম যে 150 153 154 155 157। আর দেওয়ানি কার্যবিধিতে আপিলের বিধান আছে হলো 151 152 156। তো 151 বলা আছে যে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল হবে 20 দিনে। তাহলে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল হবে 20 দিনে। 152 বলা আছে জেলা জজের আপিল হবে 30 দিনে, যে ডিগ্রি বা আদেশ দেওয়া আছে সেটার বিরুদ্ধে আপিল করা হবে 30 দিনে। আর 156 বলা আছে 152 ও 153 অনুচ্ছেদ যে সমস্ত মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেইগুলো ব্যতীত অন্য ক্ষেত্রে হাইকোর্টে আপিল হবে 90 দিন। তাহলে 151 153 ব্যতীত 151 অনুচ্ছেদটা এটা ফৌজদারি কার্যবিধির জন্য প্রযোজ্য, পাশাপাশি দেওয়ানি কার্যবিধির জন্যও প্রযোজ্য। তাহলে 151 153 অনুচ্ছেদ ব্যতীত অন্য ক্ষেত্রে হাইকোর্টে আপিল হলো 90 দিন, মানে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হবে সেটার মেয়াদ পাবো আমরা 90 দিন। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো একটু বলি যে তামাদি আইনে প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে। তাহলে আমি বলি যে চুক্তি আইন 1872 25 ধারায় প্রযোজ্য হবে না, নাম্বার খ। নম্বর হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। গ নম্বর হচ্ছে 1882 সুখ অধিকার আইনে প্রযোজ্য হবে না। ঘ হচ্ছে বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে না। তাহলে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে যে তামাদি আইনে প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে। আপনারা অ্যান্সার দেবেন ক, খ, গ, ঘ। তাহলে কথায় আছে চুক্তি আইন 1872 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর বিশেষ ক্ষমতা আইন 1974 এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 1882 সুখ অধিকার আইনে প্রযোজ্য হবে না। তার বিবাহ বিচ্ছেদ আইন 1869 প্রযোজ্য হবে না। তাহলে আপনারা অ্যান্সার দেবেন। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়। তাহলে তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়, এটা হচ্ছে মূল মামলায় প্রযোজ্য 14 ধারা। তারপর হচ্ছে মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা। রিভিশনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য নয়।
তারপরে মূল মামলা আপিল দরখাস্ত প্রযোজ্য 3 ধারা, মূল মামলা আপিল দরখাস্ত প্রযোজ্য 3 ধারা। তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? তাহলে মূল মামলা প্রযোজ্য হবে 14 ধারা, এটা কি সঠিক? এটা সঠিক। রিভিশনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য নয়, এটাও সঠিক। তারপরে মূল মামলা আপিল দরখাস্ত প্রযোজ্য, মূল মামলায় আপিল দরখাস্ত প্রযোজ্য 3 ধারা, এটাও সঠিক। তাহলে প্রযোজ্য নয় কোনটা? মূল মোকদ্দমা প্রযোজ্য 5 ধারা। আমরা জানি যে 5 ধারা আছে বিলম্ব মওকুফ। তো বিলম্ব মওকুফ কয়টা ক্ষেত্রে করা হয়? 5টা ক্ষেত্রে বিলম্ব মওকুফ আবেদন মঞ্জুর করা হয়। সেটা কিন্তু 5টা কি? অল সাহেব R² এ বসে আছেন, R² বসে আছেন। তাহলে অল সাহেব R² বসে আছেন, এটা হলো একটা সংক্ষিপ্ত সূত্র। যেমন এতে হলো আপিল, তারপরে যেহেতু অল, এলতে হচ্ছে লিভ টু আপিল, তারপর আরতে হচ্ছে রিভিউ। আমরা রিভিউটা হলো দেওয়ানি কার্যবিধি কত 46 আদেশে আছে, আর ধারা আছে 114 ধারা। তো দেওয়ানি কার্যবিধি হচ্ছে 114 ধারাতে রিভিউ আছে এবং আদেশ আছে 46 আদেশে। আর রিভিশন আছে হলে 115 ধারা, আর হচ্ছে আদেশ হলে 47 আদেশ। তাহলে রিভিশন আছে 47 আদেশ, আর অ্যাপ্লিকেশনে কোনো ধারা বা কোনো আদেশ নাই। তাহলে আমরা জানলাম যে তামাদি আইন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়। তাহলে মূল মামলায় প্রযোজ্য 14 ধারা, তারপরে মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা, রিভিশনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য নয়, মূল মামলা আপিল দরখাস্ত প্রযোজ্য 3 ধারা। তাহলে আমরা এখানে অ্যান্সার হবে মূল মোকদ্দমায় প্রযোজ্য 5 ধারা, এটা হলো সঠিক নয়। আপনাদের প্রশ্ন কিন্তু এইভাবে আসবে যে মানে উল্টোপাল্টা করে প্রশ্ন আসবে, যেগুলো আসলে বুঝতে অনেক সমস্যা হয়। আপনি বুঝতে দেখা যাবে 2-1 মিনিট আপনার নষ্ট হয়ে গেছে। এবার 3 নম্বর প্রশ্ন যেটা আছে, দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয়। দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটা? অনুচ্ছেদ 151, 52, 53, 56। তারপরে তামাদি 20 দিন, 30 দিন, 90 দিন। তারপরে জেলা জজ আদালত তামাদি 156 অনুচ্ছেদ। তারপর অনুচ্ছেদ 151 তামাদি 20 দিন। তাহলে দেওয়ানি আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটি? তাহলে অনুচ্ছেদ 151, 152, 153, 156, এটা ঠিক আছে। তামাদি 20 দিন আছে, 30 দিন আছে, 90 দিন আছে। তো 20 দিন কোথায় আছে? তামাদি দেওয়ানিতে 20 দিন আছে 151 অনুচ্ছেদে। তারপরে 30 দিন আছে কোথায়? 152 অনুচ্ছেদে। তার 90 দিন আছে কোথায়? 156 অনুচ্ছেদে, এটাও ঠিক আছে। তাহলে জেলা জজে আপিলের তামাদি আছে 156 অনুচ্ছেদ, এটা ঠিক নেই। 156তে কি আছে? আমরা 156তে কি বললাম? 156তে আছে যে 151, 153 অনুচ্ছেদ ব্যতীত হাইকোর্টে আপিল করতে হবে 90 দিন। আর এখানে বলা আছে কি? জেলা জজ। তাহলে এই তথ্যটা সঠিক নয়। তাহলে ফৌজদারিতে আপিলের সাথে জড়িত নয়। ফৌজদারিতে আপিলের সাথে জড়িত নয় কোনটা? যেহেতু আমরা পড়ছি যে ফৌজদারিতে আপিলগুলো কোন অনুচ্ছেদগুলো আছে ফৌজদারিতে আপিল। আমরা জানি যে ফৌজদারিতে আপিল আছে 150, 153, 154, 155, 157। তাহলে আমরা এখানে দেখি যে ফৌজদারিতে আপিলের সাথে জড়িত নয় কোনটা? যেমন অনুচ্ছেদ 150, 157, 154, 155। হ্যাঁ, তামাদির মেয়াদ 7 দিন, 6 মাস, 30 দিন, 60 দিন। তারপর খালাসের আদেশের বিরুদ্ধে পিপি আপিল করবে 6 মাসে, এটাও সত্য। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155, এটা সঠিক নয়। তাহলে আমরা দেখলাম যে ফৌজদারি আপিলের সাথে জড়িত নয়, জড়িত আছে কোনটা? 150, 157, 154, 155। তামাদির মেয়াদ 7 দিন, 6 মাস, 30 দিন, 60 দিন, ঠিক আছে। খালাসের আদেশের বিরুদ্ধে পিপি আপিল করবে 6 মাস, এটাও ঠিক আছে। তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অনুচ্ছেদ 155। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কত অনুচ্ছেদে? আমরা জানি যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে 154 অনুচ্ছেদে। তাহলে 154 অনুচ্ছেদে বলা আছে যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। আমি একটু শিওর হয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে 154 অনুচ্ছেদে বলা আছে যে দণ্ডাদেশের বা আদেশের বিরুদ্ধে আপিল হবে তার তারিখ, সেটা বলা আছে 154 অনুচ্ছেদে। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ। ফৌজদারি আদালতের সাথে জড়িত নয়। তাহলে এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে যে ফৌজদারি আপিলের সাথে জড়িত নয় কোনটা। তারপরে 5 নম্বর যে প্রশ্ন আসবে সেটা হলো শব্দ দেখার পর তামাদির মেয়াদ ঠিক মনে হচ্ছে না। মানে শব্দ দেখার পর তামাদির মেয়াদ ঠিক মনে হচ্ছে না, এটা এই ধরনের প্রশ্ন আসবে। তো কী মনে হচ্ছে না? যে শব্দ দেখার পর তামাদির মেয়াদ ঠিক মনে হচ্ছে না। তাহলে অর্থ আদায়, দলিল বাতিল, দেনমোহর, চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার, বংশগত পদ, স্থাবর সম্পত্তি, দখল পুনরুদ্ধার,
বন্ধকি স্থাবর সম্পত্তি সরকারের বিরুদ্ধে 60 বছর। তাহলে আমরা সব দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না কোনটা। ক নম্বর হচ্ছে অর্থ আদায়, দলিল বাতিল, দেনমোহর। ক খ হচ্ছে চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার। খ গ হচ্ছে বংশগত পদ, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। গ গ হচ্ছে বন্ধকি স্থাবর সম্পত্তি ও সরকারের বিরুদ্ধে মোকদ্দমা বা সরকারের বিরুদ্ধে 60 বছর। এটাও ঠিক আছে। তাহলে আমাদের শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না কোনটা। চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার। কেননা যদি আমরা দেখি যে অর্থ আদায়, দলিল বাতিল, দেনমোহর, তো অর্থ আদায় কত অনুচ্ছেদ আছে? 57 অনুচ্ছেদে আছে। দলিল বাতিল কত অনুচ্ছেদে আছে? 91 অনুচ্ছেদে আছে। দেনমোহর কত অনুচ্ছেদে আছে? 103 অনুচ্ছেদে এটা আছে। তারপরে চুক্তি প্রবল আছে হলে 113 অনুচ্ছেদ। অগ্রক্রয় বিষয়টা নাই, তাহলে অগ্রক্রয় নাই। চুক্তি প্রত্যাহার আছে 114 অনুচ্ছেদে, এটা হলো 3 বছর। তাহলে চুক্তি প্রত্যাহার আছে 114 অনুচ্ছেদে 3 বছর, মানে এটা হলো সঠিক নাই। আর বংশগত পদ, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এটা আছে 12 বছর, এটা আছে 142 অনুচ্ছেদে। বন্ধকি স্থাবর সম্পত্তি সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে 60 বছরের মধ্যে, 60 বছর পরে, এটা হলো 147 অনুচ্ছেদে। তাহলে আমরা জানলাম যে হলো চুক্তি, তাহলে শব্দ দেখার পর তামাদি মেয়াদ ঠিক মনে হচ্ছে না। চুক্তি প্রবল, অগ্রক্রয়, চুক্তি প্রত্যাহার, এটা ঠিক মনে হচ্ছে না। আপনাদের এমন একটা প্রশ্ন দিবে মনে হবে কাছাকাছি, কিন্তু আসলে কাছাকাছি না। এখানে একটা বিষয় আছে, এইখানে বিষয় চুক্তি প্রত্যাহার দেওয়া আছে 2 বছর। তাহলে চুক্তি প্রবল দেওয়া আছে 3 বছর, চুক্তি প্রত্যাহার দেওয়া আছে 2 বছর। তো এটা হবে কয় বছর? এটা হবে 1 বছর। এটা কত অনুচ্ছেদে বলা আছে? 100 সরি, এটা হবে চুক্তি প্রত্যাহার, এটা হবে 114 অনুচ্ছেদ, এটা হচ্ছে 3 বছর। তাহলে এটা ঠিক না। তামাদি মেয়াদ ঠিক নেই। 6 নম্বর প্রশ্নটা কি আছে? তামাদি মেয়াদ ঠিক নেই। তামাদি মেয়াদ ঠিক নেই, রিভিউ হচ্ছে 15 দিন, তারপর 20 দিন, 90 দিন, তারপরে একতরফা ডিগ্রি বাতিলের দরখাস্ত 30 দিন, ডিগ্রি জারি তামাদি মেয়াদ 3 বছর, 6 বছর, 12 বছর। তারপর বন্ধকি স্থাবর সম্পত্তি সরকারের পক্ষে 60 বছর, বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত করার আবেদন 30 দিন। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কোনটা ঠিক নেই। তার মানে তামাদির মেয়াদ ঠিক নেই। তামাদির মেয়াদ ঠিক নেই কোনটা? রিভিউ 15 দিন, 20 দিন, 90 দিন।